সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব পাস, স্বাগত জানালো হামাস। এরপর জানাবো ফিলিস্তিনে একদিনেই আরো 40 জনকে হত্যা, আটক 30। এদিকে উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত অতিক্রমের চেষ্টা, গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সেনারা। আরও জানিয়ে দিব নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত 50। অন্যদিকে ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, গুরুতর আহত নিরাপত্তা কর্মী। এবং সর্বশেষ জানাবো মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ। নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব পাস, স্বাগত জানালো হামাস। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া এই যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 14টি। নিরাপত্তা পরিষদের 15 সদস্যদের মধ্যে ভোট দেওয়া থেকে বিরত ছিল কেবল রাশিয়া। এদিকে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি হামাস গোষ্ঠী গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত গাজায় যুদ্ধবিরতিকে সমর্থন করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। রেজুলিউশনটি গৃহীত হওয়ার পরপরই এক বিবৃতিতে হামাস বলেছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যা অন্তর্ভুক্ত করা হয়েছে তা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, বন্দীদের বিনিময় এবং গাজার পুনর্গঠনকে তারা স্বাগত জানায়। এই রেজুলিউশনের নীতিগুলো আমাদের জনগণ এবং প্রতিরোধ বাহিনীর দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে হামাস আরো বলে, আমাদের জনগণের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ এসব বিষয় বাস্তবায়নের জন্য মধ্যস্থতাকারীদের সাথে পরোক্ষ আলোচনায় যুক্ত হওয়ার পাশাপাশি সহযোগিতা করতেও তারা ইচ্ছুক। নিরাপত্তা পরিষদে গতকাল আমেরিকার প্রস্তাবিত ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে 14টি দেশ। অবশ্য আমেরিকার এই প্রস্তাবে ভেটো দেয়নি রাশিয়া। মার্কিন এই প্রস্তাবে একটি পূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি, নিহত বন্দীদের দেহাবশেষ ফেরত এবং ফিলিস্তিনি বন্দী বিনিময়ের শর্ত নির্ধারণ করা হয়েছে। বাইডেন এই প্রস্তাবে 3টি পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম ধাপে বন্দী বিনিময়ের পাশাপাশি স্বল্প মেয়াদী যুদ্ধবিরতি হবে। দ্বিতীয় ধাপে শত্রুতার স্থায়ীভাবে অবসান এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে যুদ্ধের কারণে ব্যাপকভাবে ধ্বংস হওয়া গাজার জন্য বহু বছরের পুনর্গঠন পরিকল্পনা রয়েছে। অবশ্য নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনে একদিনে আরো 40 জনকে হত্যা, আটক 30। একদিনে আরো 40 ফিলিস্তিনিকে হত্যা এবং 30 জনকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত 24 ঘন্টায় গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর পৃথক অভিযানে তাদের হত্যা ও আটক করা হয়। এ সময় আহত হন অনেকেই। বিষয়টি নিশ্চিত করে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে গত 7 অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37,124 জনে। সেই সঙ্গে আহতের সংখ্যা ছাড়িয়েছে 84,712 জনে। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু সংখ্যক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা এখনও তাদের কাছে পৌঁছাতে পারছে না। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ফিলিস্তিনি ভূখণ্ডে নৃশংস হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে হামাস ইসরায়েল যুদ্ধের দীর্ঘ 8 মাসে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের অবরোধের মুখে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা দায় অভিযুক্ত, যার সর্বশেষ রায় তেল আবিবকে অবিলম্বে দক্ষিণ রাফা শহরে সমস্ত তৎপরতা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে, কিন্তু তা মানছে না ইহুদিবাদী ইসরায়েল, বা কতটুকু মানছে। উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত অতিক্রমের চেষ্টা, গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সেনারা। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার সৈন্যরা ডিমিলিটারাইজড জোন ডিএমজেড সীমান্ত অতিক্রম করার পর তারা সতর্কমূলক গুলি ছুড়েছে। জিএমজেড দ্বারা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত আলাদা হয়েছে। ইয়নহব নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জেসিএস জানিয়েছে, উত্তর কোরিয়ার একদল সেনা ডিএমজেড সামরিক সীমানা রেখা অতিক্রম করে। ওই ঘটনায় দক্ষিণ কোরিয়ার সৈন্যরা
সতর্কবার্তা প্রচার করে এবং সন্ধ্যে গুলি চালায়। এরপর উত্তর কোরিয়ার সৈন্যরা ভারী সুরক্ষিত সীমান্তে তাদের পাশে ফিরে যায়। পিয়ংইয়ং সীমান্তের ওপারে আবর্জনা ভর্তি 1000-এর বেশি বেলুন পাঠানোর পর দুই কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটল। আবর্জনা ভর্তি বেলুনের প্রতিবাদে দক্ষিণ কোরিয়া 2018 সালের পর সম্প্রতি প্রোপাগান্ডামূলক কে-পপ ভিডিও সম্প্রচার করেছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয় জং বলেছেন, এসব সম্প্রচার সংঘাতের সংকট উস্কে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। তিনি বলেন, এটি একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির পূর্বাভাস। নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত 50। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইয়ারগোস গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত 50 জন নিহত হয়েছে। বন্দুকধারীরা সপ্তাহান্তে হামলার পাশাপাশি অনেক মানুষকে অপহরণ করেছে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে আজ রয়টার্স এই তথ্য জানিয়েছে। স্থানীয় বাসিন্দা হাসান ইয়াউর জানান, স্থানীয় সময় গত রাতে কাটসিনা রাজ্যের কাকরা এলাকার ইয়ারগোজে কয়েক ডজন বন্দুকধারী হামলা চালায়। তিনি রয়টার্সকে ফোনে বলেন, তারা তথা বন্দুকধারীরা মানুষের উপর বিক্ষিপ্ত গুলি চালিয়েছে। আমার ছোট ভাই সহ 50 জনের বেশি নিহত হয়েছে। এ সময় অনেক গ্রামবাসীকে অপহরণ এবং অনেক সম্পত্তি লুট করা হয়েছে বলেও জানান তিনি। আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া আরেক বাসিন্দা আব্দুল্লাহি ইউনুসা কানকারা বলেছেন, বন্দুকধারীদের হামলা আজ ভোর পর্যন্ত অব্যাহত ছিল। আমাদের শহর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি এই হামলার শিকার হয়েছে। আনকারা আরো বলেন, কতজনকে অপহরণ করা হয়েছে তার নির্ধারণের জন্য আমরা গ্রামবাসীদের গণনা করছি। আজ সকালে আরো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে এই হামলার বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধে তৎক্ষণাৎ সাড়া দেয়নি কাটসিনা পুলিশ কর্তৃপক্ষ। গণমাধ্যমে তথ্য অনুসারে নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট বোলা টিনুবু ক্ষমতায় এসেছিলেন। এর এক বছর পর দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে সশস্ত্র হামলা প্রায় নিয়মিত হয়ে উঠেছে। বন্দুকধারীদের হামলা ঠেকাতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, গুরুতর আহত নিরাপত্তা কর্মী। ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কনভয়ে বিরাট হামলা হয়েছে। গতকাল সন্দেহভাজন কুকি উগ্রবাদীরা কাংকো পোকলি জেলায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর নিরাপত্তা কনভয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় এক জওয়ান আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে যে কনভয়টি সহিংসতা প্রভাবিত জিরিবাম জেলার দিকে যাচ্ছিল। পুলিশ সূত্রে জানা গেছে যে নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালানো হয়েছিল। তারপরে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দেয়। হামলার সময় অন্তত এক সেনাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর বেরিয়েছে। প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বীরেন সিং এখনো দিল্লি থেকে ইসফাম পৌঁছাননি। জিরিবামের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সন্দেহভাজন উগ্রবাদীরা জিরিবামের 2টি পুলিশ আউটপোস্ট, বন বিভাগের অফিস এবং অন্তত 70টি বাড়িতে আগুন জ্বালিয়েছে। জানা গেছে আহত পুলিশ কর্মীর নাম ময়রাং থেম আজেশ। ডান হাত কাঁধে গুলি লেগেছে এবং তাকে ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বছরের 30 মে থেকে মণিপুরে চলছে জাতিগত সংঘাত। উত্তেজনা ছড়িয়ে পড়ার থেকে শত শত মানুষ অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি বড় দল মোতায়েন করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ নিখোঁজ। সাবেক এক মন্ত্রী শেষকৃত্যে অংশ নিতে যাওয়ার পথে মালাবির ভাইস প্রেসিডেন্ট সাউলস সিলিমাকে বহনকারী উড়োজাহাজে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া সামরিক বাহিনীর উড়োজাহাজটিতে আরও 9 জন ছিলেন। খবর বিবিসির। স্থানীয় সময় গতকাল সকালের ঘটনার পর সেটির খোঁজে তৎপরতা শুরু হলেও এখন পর্যন্ত হদিস মেলেনি। মালাবির রাজধানী লিংওয়ে থেকে উড্ডয়নের পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় উড়োজাহাজটি, যেটি সকাল 10টায় দেশটির উত্তরাঞ্চলে জুজু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। সামরিক বাহিনীর কমান্ডার ভ্যালেন্টিনোর ফ্রির কাছ থেকে ঘটনা অবহিত হওয়ার পর মালাবির প্রেসিডেন্ট লাজারুস চাকোয়ারেরা উড়োজাহাজের সন্ধান উদ্ধারে অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। বাহামা দ্বীপপুঞ্জে নির্ধারিত সফরও বাতিল করেছেন তিনি। সোমবার বিকালে তার সেখানে যাওয়ার কথা ছিল। এভিয়েশন কর্মকর্তারা উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগে ব্যর্থ হওয়ার পরপরই প্রেসিডেন্টের নির্দেশে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত খোঁজ মেলেনি। কমান্ডার ভ্যালেন্টিনো বলেছেন, উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার কারণ এখনো জানা যায়নি।